ক্লাস 5-এর পাতাবাহার বই থেকে মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতার হাতে কলমের উত্তরগুলো আজকের ভিডিওতে আমরা করে নেব। এই ভিডিওতে আমরা 13 দাগ থেকে 16 দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করে নেব। এর আগের প্রশ্নগুলোর উত্তর আমরা পার্ট 1-এ করে নিয়েছি, তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই সেটা গিয়ে সেখান থেকে দেখে নিও। আর অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো দেখে নিই 13 দাগে কি বলা হয়েছে। 13 দাগে বলা হয়েছে কোমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। তাহলে দেখো, প্রথমে যে শব্দটা রয়েছে কোমল, যার অর্থ হলো নরম। এখানে আমরা বাক্য লিখব শিশুর মন খুব কোমল হয়। তারপরে যে শব্দটা আছে সেটা হলো কমল, অর্থাৎ পদ্মফুল। আমরা এখানে বাক্য হিসেবে লিখতে পারি পাকে কমল ফোটে, অথবা দুর্গাপূজায় কমল এর প্রয়োজন হয়। তারপর 14 দাগের প্রশ্নে চলে যাব। সেখানে বলা হয়েছে কোনটি কোন শ্রেণীর বাক্য সেটা লেখো। এখানে 14-র 1-এর দাগে যে বাক্যটা আছে সেটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য, তার কারণ এখানে শেষে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। তারপর 14-র 2-এর দাগে যে বাক্যটা আছে সেটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, কারণ এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এরপর 14-র 3-এর দাগে যে বাক্যটা রয়েছে সেটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য, কারণ আগের মতোই এখানেও শেষে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। এরপর 14-র 4-এর দাগে যে বাক্যটি রয়েছে সেটি হয়ে যাবে একটি নির্দেশক বাক্য, কারণ এই ধরনের বাক্যে কেবল তথ্য প্রদান করা হয়ে থাকে। এবং শেষে যে বাক্যটা রয়েছে 14-র 5-এর দাগে সেটাও হয়ে যাবে নির্দেশক বাক্য। এরপর আমরা দেখে নেব 15-র 1-এর দাগে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো। আমরা উত্তরে লিখব মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো উদিতা আর নহন্যতে। এখানে আরও অনেক বইয়ের নাম দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো বইয়ের নাম লিখতে পারো। তারপর 15-র 2-এর দাগে বলা হয়েছে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। এখানে উত্তরে লিখবে মৈত্রেয়ী দেবী 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। এরপর 16-র দাগে চলে যাব। সেখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16-র 1-এর দাগ, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। এখানে তোমরা উত্তরে লিখবে মৈত্রেয়ী দেবী রচিত কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কারণ যখন তারা মাঠের ধারে দুপুরবেলা খেলতে গিয়েছিল তখন হঠাৎ সমস্ত দিক অন্ধকার করে ঝড় এসে হাজির হয়েছিল। এরপর 16-র 2-এর দাগে বলা হয়েছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন। হঠাৎ করে ঝড় এসেছিল বলে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। 16-র 3-এর দাগে বলা হয়েছে পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল, পালিয়ে এসে কোথায় গেল। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা পয়েন্ট করে লিখবে ঝড় চারিদিক ঘুরে ঘুরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। এরপর 16-র 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। এর উত্তরে তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় শিশুর মনের কথা ধরা পড়েছে। কবি মনে করেন শিশু যেমন হঠাৎ করে মেঝের ওপর দোয়াতের কালি ঢেলে ফেলে, ঠিক তেমনই ঝড়ের জন্য আকাশ কালো হয়ে এসেছে। এরপর 16-র 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে অর্থাৎ কোন কোন লাইনে ফুটে উঠেছে। তাহলে আমরা দেখে নিই। দেখো, মেঘ করে আসা যে দুটো লাইনে বা যে দুটো পংক্তিতে ফুটে উঠেছে সেগুলো হলো 1 নম্বর অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, 2 নম্বর চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। এরপর বিদ্যুৎ চমকানোর কথা যে সমস্ত পংক্তিতে ধরা পড়েছে সেগুলো হলো 1 নম্বর হাসলো কোমল ছোট্টি মেলে, 2 নম্বর ভীষণ কেমন আগুন জেলে। এরপর 16-র 6-এর দাগে বলা হয়েছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। তাহলে এর উত্তরে তোমরা লিখবে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে যেসব বিপদগুলি হতে পারে সেগুলি হলো 1 নম্বর হঠাৎ জলের ঢেউ বেড়ে গেলে নৌকা ডুবে যেতে পারে, 2 নম্বর ঢেউয়ের কারণে মানুষ ভেসে যেতে পারে। এরপর আমরা দেখে নেব 16-র
7-এর দাগে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। তাহলে এর উত্তরে লিখবে 7টি সাগর হলো আরব সাগর, ভূমধ্য সাগর, কাস্পিয়ান সাগর, লোহিত সাগর, জাপান সাগর, কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগর। এরপর 16-র 8-এর দাগে বলা হয়েছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। তাহলে এখানে কি লিখবে সেটা তোমরা তোমাদের পছন্দ মতো লিখতেই পারো, যদিও আমি এখানে লিখে দেখিয়ে দিয়েছি। তবে চিঠি লেখার ক্ষেত্রে কীভাবে লিখবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই। প্রথমেই তোমাদের ডান দিকের কোণে ওপরের দিকে সেখানে লিখবে নিজের ঠিকানা। যেমন এখানে আমি একটা কাল্পনিক ঠিকানা দিয়ে দিয়েছি শালকিয়া, হাওড়া, এবং তার নিচে যেই দিন লিখছো তার ডেট দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 28/4/2026। এরপর তুমি তোমার বন্ধুকে লিখবে চিঠি। যেই বন্ধুকে লিখবে তার নাম লিখবে একেবারে বাঁ দিকের কোণের দিকে, সেখানে লিখবে প্রিয় রোহিত। আমি এখানে নামটা একটা কাল্পনিক নাম দিয়ে দিয়েছি। তারপরে কমা দেবে। সেখানে এবার যে মূল বডি চিঠির সেখানে তোমরা লিখতে পারো কেমন আছো, আমি ভালো আছি, তোমার বাড়ির বড়দের আমার প্রণাম জানিও। আজ তোমাকে আমার কিছুদিন আগে হওয়া একটা অভিজ্ঞতার কথা লিখছি। 2 দিন আগে আমাদের এখানে খুব বড় ঝড় হয়েছিল। আকাশ একদম কালো হয়ে এসেছিল, জোরে জোরে হাওয়া বইছিল ও বৃষ্টি হচ্ছিল, অনেক গাছও ভেঙে পড়েছিল, তার সঙ্গে চলছিল মেঘের গর্জন। আমি একটু ভয় পেয়েছিলাম। ঝড়ের পর সব ঠান্ডা হয়ে গিয়েছিল, চারিদিকে গাছ ও গাছের ডাল পাতা ভেঙে পড়েছিল, খানাখন্দে জল জমেছিল। তুমি কি কখনো এমন ঝড় দেখেছো? আমাকে চিঠি লিখে জানিও। ভালো থেকো। ইতি রাহুল। এরপর বাঁ দিকের কোণে তোমার বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। এখানে আমি কাল্পনিক একটা ঠিকানা দিয়ে দিলাম। দেখো, রোহিত ব্যানার্জি, প্রযত্নে অমেয় ব্যানার্জি, 11 নম্বর নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,00,001। তাহলে ঝড় কবিতার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করে নেওয়া হয়ে গেল। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে তার প্রশ্ন নিয়ে আবার পরের ভিডিওতে হাজির হব।